নমস্কার বন্ধুরা, আজকে মহানায়ক উত্তম কুমারের একটি বিরল সাক্ষাৎকারের কথা বলছি। এখনকার দিনের মতো সেই সময় এত বেশি সাক্ষাৎকার নেওয়ার প্রচলন ছিল না। এছাড়াও নায়ক নায়িকারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তাদের সেই ব্যস্ততম শিডিউলের বাইরে গিয়ে সাংবাদিকদের সাথে বসে সাক্ষাৎকার দেওয়ার মতন সময়েরও অভাব ছিল। মহানায়ক উত্তম কুমারের খুব কম সংখ্যক সাক্ষাৎকার আছে, যার সন্ধান আমরা পাই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। এইরকমই একটি সাক্ষাৎকারের কথা জানা যায়, যা তখন একটি পত্রিকায় ছাপা হয়েছিল। সম্ভবত এই সাক্ষাৎকারটি মহানায়ক উত্তম কুমারের জীবনের শেষ সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার 1980 সালেই মহানায়ক সাংবাদিককে দিয়েছিলেন। সাধারণত মহানায়ক উত্তম কুমার সাক্ষাৎকার দিতে পছন্দ করতেন না। এই রকম সুচিত্রা সেনও ছিলেন। তাই সাংবাদিকরা বছরের পর বছর অপেক্ষা করতেন মহানায়কের সাক্ষাৎকার নেওয়ার জন্য। সাক্ষাৎকার থেকে জানতে পারা যায়, মহানায়ক উত্তম কুমার বলেছেন যে তিনি যখন অভিনয় শুরু করেছেন তখন এটাকে গুরুত্বের সাথে নেননি। অভিনয় তার কাছে কোনো পেশা ছিল না, ছিল সম্পূর্ণ একটি শখ। ছোটবেলার থেকেই তিনি একজন ভালো অভিনেতা হওয়ার ইচ্ছা করেছিলেন, বিশেষ করে চলচ্চিত্রে। স্কুলের নাটকে এবং কলেজেও অভিনয় করতেন। পরিস্থিতির কারণে পড়াশোনা ছেড়ে পোর্ট ট্রাস্টে চাকরি নিতে হয়েছিল। সেখানে তাদের একটি বিনোদন ক্লাব ছিল, যেটি অন্যান্য কার্যক্রমের পাশাপাশি নাটকও মঞ্চস্থ করত। সেই সব নাটকেও মহানায়ক উত্তম কুমার অংশগ্রহণ করতেন। তখন অবশ্য তার নাম অরুণ কুমার ছিল। এরপর তিনি বিভিন্ন ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন। ভাগ্যক্রমে পাহাড়ি সান্যালের নজরে পড়ে গিয়েছিলেন এবং পাহাড়ি সান্যালের মাধ্যমেই তিনি নিউ থিয়েটার্সের একটি ছবিতে কাজ করার সুযোগ পেলেন। ছবির নাম সহযাত্রী। ধীরে ধীরে তিনি ভালো ভালো চরিত্র পেতে শুরু করলেন। সহযাত্রীর পরে এলো বসু পরিবার। ছবিটি হিট হয়েছিল। তারপরে এলো 74.5, যেটি দুর্দান্তভাবে বক্স অফিসে সাফল্য এনে দিয়েছিল। এরপর আগমন ঘটল সুচিত্রা সেনের এবং উত্তম কুমার ও সুচিত্রা একসঙ্গে কাজ শুরু করলেন। 74.5-এ সেই জুটি জনপ্রিয় হয়ে উঠেছিল, দর্শকদের মন জয় করে নিয়েছিল এবং বাংলা সিনেমার অবস্থা পরিবর্তন হলো। উত্তম কুমার যখন অভিনয় শুরু করেছিলেন তখন বাংলা চলচ্চিত্র ঠিক একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। সকলে হিন্দি ছবির প্রতি আকৃষ্ট হচ্ছিল। বাংলা সিনেমা কেউ সেভাবেই দেখতে চাইতো না। কিন্তু উত্তম কুমার অভিনয় করার পর ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে গেল। মানুষ শুধু সিনেমা দেখতে শুরু করলো না, সেগুলোর মুক্তির জন্য অপেক্ষা করত। ব্যক্তিগতভাবে একটা ভালো বাজার তৈরি হলো, একটা বিশাল ভক্তকুল তৈরি হলো। জনপ্রিয়তায় তার কর্মজীবন নির্ধারণ করে দিয়েছিল। অরুণ কুমার চ্যাটার্জি পোর্ট ট্রাস্টের চাকরি ছেড়ে দিয়ে উত্তম কুমার হিসেবে নিজেকে উৎসর্গ করে দিলেন ভক্তদের কাছে। বছরের পর বছর প্রতিটি চলচ্চিত্রের সঙ্গে শিল্পী হিসেবে তিনি আরও পারদর্শী হলেন এবং অবশেষে 1968 সালে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে ফিরিঙ্গি কবির চরিত্রে অভিনয়ের জন্য ভরত পুরস্কার অর্জন করেছিলেন। তিনি অনায়াসে যে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন এবং একটি চরিত্রে পরিচালকের প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিতে পারতেন। কথাটা অনায়াসে বললেও তিনি ওই চরিত্রে প্রবেশ করার জন্য প্রচুর পরিশ্রম করতেন। খোকাবাবুর প্রত্যাবর্তনে, ভৃত্য রায়চরণ, সাহেব বিবি গোলামের ভূতনাথ, সপ্তপদীর ধর্মান্তরিত মিশনারি ডাক্তার কৃষ্ণেন্দু অথবা হারানো সুরের প্রেমিক, রাজলক্ষ্মী শ্রীকান্তর ভবঘুরে শ্রীকান্ত, নগর দর্পণের মানসিকভাবে বিপর্যস্ত ভাই, দেয়া নেয়ার জনপ্রিয় গায়ক, স্ত্রীর লম্পট স্বামী এবং নায়কের প্রখ্যাত অভিনেতা, সমস্ত রকম চরিত্রে উত্তম কুমার স্বাচ্ছন্দ্য এবং দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, এই যে জনপ্রিয়তা সেটা কেমন লাগছে? উত্তরে মহানায়ক বলেছিলেন, আমি এটা ভালোই উপভোগ করি, বেশ আস্বাদন করি।
প্রায়শই এটা প্রশংসার সীমা ছাড়িয়ে উন্মাদনায় পরিণত হয়। তখন বিপদ হয়ে দাঁড়ায়। তারা শুধু স্পর্শই করে না, তারা চিমটিও কাটে, জামাকাপড় ছিঁড়ে ফেলে, কখনো কখনো তারা আপনার গাড়ির উইন্ডস্ক্রিনও ভেঙে ফেলে। এটা একটা শ্বাসরোধের মতো হয়ে যায়। তবুও ভক্তের ভালোবাসার অত্যাচার তো সহ্য করতেই হয়। প্রশ্ন করা হয়েছিল, ছবি কি শুধু আপনার ব্যক্তিগত জীবনকেই সীমাবদ্ধ করে, নাকি আপনার শৈল্পিক অভিব্যক্তিকেও বাধাগ্রস্ত করে? উত্তরে বলেছিলেন মহানায়ক, আমার অভিনয়কে সীমাবদ্ধ করে। উত্তম কুমারের প্রতিষ্ঠ বাপ মূর্তির বিরুদ্ধে গেলে আমি যেভাবে একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে চাই বা যেভাবে সেরা মনে করি, সেভাবে তা করতে পারি না। কারণ দর্শকরা উত্তম কুমারের কাছ থেকে যা আশা করেন তার থেকে খুব আলাদা হলে তারা তা প্রত্যাখ্যান করেন। তিনি বাঘবন্দি খেলায় একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন। দর্শক তা গ্রহণ করেনি। অভিনয়ের প্রশংসা করেছিলেন, কিন্তু ছবিটি ভালো চলেনি। তিনি একজন চক্রান্তকারী খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু মানুষ তা গ্রহণ করতে চায় না। ফলে নিজের ভাবমূর্তির কারণে তার ভেতরের শিল্পী সত্তাটি কষ্ট পেয়েছিল। সম্ভবত এই কারণেই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, কোন চরিত্রটি করতে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন? তিনি উত্তর দিয়েছিলেন, কোনোটিই নয়। আর যখন একই প্রশ্ন করা হলো, একটাও নয়, তখন তিনি বলেছিলেন, আমি কিছু সিনেমার কিছু অংশের কাজ করে উপভোগ করেছি, এইটুকুই। নায়ক ছবিটির কথা জিজ্ঞাসা করলে মহানায়ক উত্তম কুমার বলেছিলেন, নায়ক চরিত্রে অভিনয় করে সত্যিই বেশ উপভোগ করেছি, কিন্তু চরিত্রটির সাথে নিজের কোনো মিল খুঁজে পাইনি। এমন কিছু বিষয় আছে যা একজন সাধারণ মানুষও করে না। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কতবার নিজেদের ব্যাগপত্র নিজেরাই বহন করি। অভিনেতার কি নিজের মালপত্র বহন করার কোনো প্রয়োজন ছিল? সম্ভবত এটি ছিল পরিচালকের নেওয়া একটি সিনেম্যাটিক স্বাধীনতা, যেমনটা ছিল অভিনেতার খাবার জন্য ডাইনিং কারে যাওয়া। চরিত্রটির হতাশার কারণও আমার কাছে স্পষ্ট নয়। সে এত হতাশ কেন? তার মানে কি তার কেরিয়ার শেষ হয়ে আসছে? নিজেকে মেলাতে পারেনি। তারপর বর্তমান স্টুডিওর অবস্থা নিয়ে মহানায়ক বলেছিলেন, কোনো স্টুডিওতে গেলে ফুটবল থেকে শুরু করে বাজার দর সব কিছুর আলোচনা শোনা যায় সিনেমা ছাড়া। এমন পরিবেশে ভালো মানের কোনো কাজ কিভাবে তৈরি হতে পারে? তারপরে সকলে ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকে। রেডি শব্দটি উচ্চারণ করার সাথে সাথেই একজন অভিনেতাকে শট দেওয়ার জন্য প্রস্তুত হতে হয়। কাজের মধ্যে আন্তরিকতার অভাব দেখা যাচ্ছে। সেই সময় মহানায়ক বুঝতে পেরেছিলেন, যে বাংলা ছবির উত্থান তিনি দেখেছিলেন, সেই বাংলা ছবি ধীরে ধীরে পতনের দিকে এগোচ্ছে। তার চারপাশের মানুষের মধ্যে আন্তরিকতার অভাব, নিষ্ঠার অভাব, আর সেই কারণে ভয়াবহ অবস্থার দিকে বাংলা ছবির পরিণতি এগিয়ে চলেছে। একটা সময় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ ছিল। সেই স্বর্ণযুগ ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। ভালো গল্পের অভাব, ভালো পরিচালকের অভাব, সব কিছু মিলিয়ে বাংলা ছবি নিয়ে বেশ বীতশ্রদ্ধ ছিলেন মহানায়ক উত্তম কুমার। তিনি বলেছিলেন যে আর হয়তো বেশি দিন তিনি কাজ করতে পারবেন না এই রকম পরিবেশে। তাকে হয়তো ছুটি নিতে হবে।